আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কোষ বিভাজনের 3 নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব এবং এই 3 নাম্বার পর্বে থাকছে আমাদের কোষচক্র থাকছে। আমরা একটু হেডিং দিই, কোষচক্র। আচ্ছা, দেখো, কোষচক্রের সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি? কোষচক্র কাকে বলে? সংজ্ঞা কীভাবে দিতে পারি যে কোষচক্র কাকে বলে? কোষ সৃষ্টি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তারপর পরে বোঝাচ্ছি। কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন এই 3টি কাজ যে চক্রের মাধ্যমে হয় তাকে আমরা কোষচক্র বলে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এইভাবে, যে একটি কোষ, এটা তার নিউক্লিয়াস, এবং এই কোষটি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি কোষের সৃষ্টি হবে এবং এই কোষটা সৃষ্টি হলো এবং এই কোষটা কী হবে? বৃদ্ধি হবে, আকারে বড় হবে। বৃদ্ধি হয়ে যখন সে আবার পূর্ণাঙ্গ কোষে পরিণত হবে, তখন সে আবার বিভাজিত হবে। তাহলে পরবর্তী বিভাজন, দেখো, কোষ সৃষ্টি, একটি মাতৃকোষ থেকে একটি কোষ সৃষ্টি হলো এবং সেই কোষটি আবার বড় হলো, বৃদ্ধি হলো বা বড় হলো, তারপরে আবার বিভাজন হলো, বিভাজনে তার সৃষ্টি হলো। ঠিক আছে, আরেকটি কোষ সৃষ্টি হলো। তাহলে একটি জিনিস মনে রাখতে হবে যে এই কোষ সৃষ্টি হয় কি প্রক্রিয়ায়? মেটাফেজ প্রক্রিয়া বা এমফেজ প্রক্রিয়া। এবং এই কোষটি বৃদ্ধি হয়ে আকারে বড় হবে এবং আকারে বড় হয়ে সে আবার এমফেজ প্রক্রিয়ায় বিভাজিত হবে। তাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে এমফেজ দশা। দেখো, এটা কি এমফেজ দশা, এমফেজ বা মেটাফেজ দশা, এবং এটা যদি এমফেজ হয়, এই এমফেজ, এটাও কি এমফেজ না? এটাও কি কোষচক্রের মধ্যে, এটা কি এমফেজ? এটা আর এটা যদি এমফেজ হয় এবং দুটি এমফেজের যে মধ্যবর্তী সময় আছে, যে কোষটি বড় হয়, যে মধ্যবর্তী সময়ে এই কোষটি বড় হয়, সেই সময়টাকে বলা হয় ইন্টারফেজ। তাহলে কোষচক্রের এই এমফেজ একটি অংশ, এইটা আরেকটি অংশ, এবং এই এমফেজ এবং এই এমফেজ, দুটি এমফেজের যে মধ্যবর্তী সময় আছে, যে মধ্যবর্তী সময়টা পার করতে হয় একটি কোষকে অপত্য কোষকে, সেই সময়টাকে বলা হয় আমাদের ইন্টারফেজ। ক্লিয়ার? তাহলে কোষচক্রকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে ইন্টারফেজ, আরেক হচ্ছে কি মাইটোটিক ফেজ বা এমফেজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোষচক্রকে কয় ভাগে ভাগ করতে পারি? 2 ধাপে ভাগ করা যায়। কি করা যায়? কোষচক্রকে দুটি ধাপে ভাগ করা যায়। এক হচ্ছে কি ইন্টারফেজ, 2 হচ্ছে কি এমফেজ বা মাইটোটিক দশা। আজকে আমরা এই সম্পূর্ণ ক্লাসটা আলোচনা করব আমরা ইন্টারফেজ নিয়ে। এবং এই ইন্টারফেজে আমাদের 90 থেকে 95% সময় ব্যয় হয়ে যাবে। ঠিক আছে?
মানে সম্পূর্ণ কোষ চক্রের 90 থেকে 95% সময় এই ইন্টারফেজে ব্যয় হয়ে যাবে, এবং বাকি যে 5 থেকে 10% সময় থাকে, এই 5 থেকে 10% সময় আমাদের এম ফেজে ব্যয় হবে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ইন্টারফেজ টপিকটায় যাই। ইন্টারফেস টপিক। আচ্ছা, ইন্টারফেস আচ্ছা, তো কি হয়, প্রথমেই বলতে পারবো যে আমাদের 90 থেকে কোষ বিভাজনের, একটু ভালো করে লিখি, সম্পূর্ণ কোষ বিভাজনের 90 থেকে 95% সময় ব্যয় হয়। সম্পূর্ণ কোষ বিভাজন 90 থেকে 95% সময় ব্যয় হয়, এবং এর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি দুটি এম ফেজ এর মধ্যবর্তী অবিভাজনরত, বিভাজন হবে না, ওই কোষটা বড় হবে, অবিভাজন প্রস্তুতি নিবে, সে বিভাজন হওয়ার জন্য সে প্রস্তুতি নিবে, অবিভাজনরত অবস্থাকে তাকে কি বলে? ইন্টারফেস বলে। ক্লিয়ার? ঠিক আছে। এই ইন্টারফেসকে আবার তিনটি ধাপে ভাগ করা যায়। তো ইন্টারফেসকে তিনটি ধাপে ভাগ করা যায়। একটি ধাপ হচ্ছে কি গ্যাপ 1, আরেকটি ধাপ হচ্ছে এস ধাপ, বা যাকে বলা হয় সিনথেসিস, সিনথেসিস। আরেকটি হচ্ছে গ্যাপ 2, আরেকটি কি গ্যাপ 2। এই ইন্টারফেস দশার গ্যাপ 1, এস এবং গ্যাপ 2 সম্বন্ধে আমরা কি বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা বিস্তারিত আলোচনা করি। গ্যাপ 1, এই গ্যাপ 1-এর প্রথমেই, এবং এই গ্যাপ 1-এ নির্ধারিত হবে যে এই কোষটি, ঠিক আছে, একটি কোষ পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা সেটা নির্ধারণ করবে আমাদের এই ইন্টারফেসের গ্যাপ 1-এ। এবং তারপর কি হবে দেখো, তারপর আমাদের প্রথমেই তৈরি হবে সাইক্লিন নামক এক ধরনের প্রোটিন। প্রথমেই তৈরি হবে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন। তো এই প্রোটিনটি কি করবে? এই প্রোটিনটি সিডিকে এর সাথে যুক্ত হবে। কি হবে? সিডিকে এর সাথে যুক্ত হবে। সাইক্লিন সিডিকে এর সাথে যুক্ত হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়ার গতিকে কি করবে? ত্বরান্বিত করবে। সম্পূর্ণ প্রক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে। আচ্ছা, তাহলে সম্পূর্ণ প্রক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে এবং
ত্বরান্বিত করবে মানে কি, এই প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি করার চেষ্টা করবে, ঠিক আছে। এবং 3 নাম্বার আমরা লিখতে পারি যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন যে তৈরি হয়, তোমার হচ্ছে প্রোটিনের তোমার তৈরির সকল উপাদান এই তোমার এই দশায় কি হবে, তৈরি হবে। দেখো তাহলে কি লিখতে পারি, ডিএনএ, আরএনএ এবং ডিএনএ এবং প্রোটিন তৈরির সকল উপাদান এই গ্যাপ ওয়ানে তৈরি হবে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে যে এত কিছু করার পরেও কিছু কিছু কোষের কপাল খারাপ, সে বিভাজিত হতে পারবে না। তো এত 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 এই 3টি ধাপ সে অতিক্রম করার পরেও, হ্যাঁ, তো অতিক্রম করার পরেও সে এই গ্যাপ ওয়ানে আজীবন আটকা পড়ে থাকবে, সে বিভাজিত হবে না, সে পরবর্তী দশায় যেতে পারবে না, পরবর্তী ধাপে সে কী করতে পারবে না, তোমার হচ্ছে পা দিতে পারবে না। তো এভাবেই লিখি যে কিছু কোষ আজীবন এই ধাপে আটকা পড়ে যাবে, এই ধাপে কি করবে, আটকা পড়ে যাবে। আচ্ছা, তাহলে ক্লিয়ার এইটুকু যে সাইক্লিন নামক এক ধরনের প্রোটিন তৈরি হবে, হ্যাঁ, তারপরে কি সাইক্লিন সিডিকের সাথে যুক্ত হবে। সিডিকে মানে কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সিডিকেটা লিখে দিই, সিডিকে ইজ ইকাল টু সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এর সাথে যুক্ত হবে, সম্পূর্ণ প্রক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে এবং ডিএনএ, আরএনএ, প্রোটিন তৈরির সকল উপাদান এই গ্যাপ ওয়ানে তৈরি হবে। এবং কিছু কোষ আছে যারা কি এই সম্পূর্ণ এই ধাপগুলো অতিক্রম করার পরেও সে কি বিভাজন হতে পারবে না, সে গ্যাপ ওয়ানে আটকা পড়ে যাবে। এখন আমরা সিনথেসিস নিয়ে আলোচনা করব। সিনথেসিসে খুব একটা বিষয় কিছু নেই, এটা হচ্ছে যে শুধুমাত্র ডিএনএর কি অনুলিপন হবে। সিনথেসিসে কি হবে, শুধুমাত্র ডিএনএর অনুলিপন হবে। তা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে সিনথেসিস, ধাপ কি হবে, ডিএনএ এর রেপ্লিকেশন বা অনুলিপন হবে, ঠিক আছে। তারপর আমরা আসি গ্যাপ টুতে প্রথমেই কি হবে, প্রথমেই সেন্ট্রোসোম দুটি সেন্ট্রিওলে পৃথক হবে, বা একটি সেন্ট্রোসোম থেকে, সোজা কথায় বলি, একটি সেন্ট্রোসোম থেকে হতে দুটি সেন্ট্রোসোমে পরিণত হবে, থেকে দুটি সেন্ট্রোসোমে পরিণত হবে। তারপর কি হবে, মাইক্রোটিবিউল সৃষ্টি করবে। কি করবে, মাইক্রোটিবিউলস সৃষ্টি করবে, যা স্পিন্ডল তন্তু তৈরির প্রধান উপাদান, স্পিন্ডল তন্তু তৈরির প্রধান উপাদান বা স্পিন্ডল তন্তু সৃষ্টি করে, ঠিক আছে। তারপর কি হবে, গ্যাপ টুতে এখানে মুছে দিই, এখানে নাও দেখা যেতে পারে, আমি একটু উপরে লিখি, এখান থেকে
তাহলে 3 নম্বরে কি, একটি কোষ এই G1S এবং G1S এই দুটি ধাপ পার করে এসে যখন G2 দশায় সে পদার্পণ করবে এবং G2 দশা থেকে যখন এম ফেজ অথবা মাইটোটিক ফেজ বা মাইটোটিক দশায় সে যখন পদার্পণ করবে, সেই পদার্পণ করার জন্য তাকে একটি তোমার হচ্ছে ফ্যাক্টরের কি করতে হয়, ফ্যাক্টর তৈরি করতে হয়। সে ফ্যাক্টর তৈরির মাধ্যমে সে কি করবে, পরবর্তী বা এম ফেজে সে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করবে, এম ফেজে প্রবেশ করার জন্য কি বললাম, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর ফ্যাক্টর তৈরি করবে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি করবে এবং এর মাধ্যমে সে এম ফেজ দশায় যাবে। এবং অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কি, ওই গ্যাপ ওয়ানের মতো কিছু কোষ আছে যারা কি আজীবন এই গ্যাপ টুতে আটকা পড়ে থাকবে। তোমরা কিন্তু অবশ্যই এই নোটগুলো করে রাখবে। ঠিক আছে, এই নোটগুলো করে রাখবে, খুবই উপকারে দিবে, কাজে দিবে। তাহলে কি বললাম, একটি সেন্ট্রোসোম হতে দুটি সেন্ট্রোসোমে পরিণত হবে, মাইক্রোটিউবিউল সৃষ্টি করবে যা স্পিন্ডলযন্ত্র তৈরির প্রধান উপাদান। এই মাইক্রোটিউবিউল সৃষ্টি না হলে স্পিন্ডলযন্ত্র সৃষ্টি হবে না, প্রোফেজ ধাপ সম্পন্ন হবে না। ঠিক আছে, তারপর কি হবে, এম ফেজে প্রবেশের জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর না তৈরি হলে কি হবে না, এই এম ফেজে প্রবেশ করতে পারবে না কোনো কোষ। সো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি করতে হবে এবং এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হয় কোথায়, এই গ্যাপ টুতে। ঠিক আছে, এবং কিছু কোষ আটকা পড়ে যাবে, পরবর্তী বিভাজনে সে অংশগ্রহণ করবে না। এখন আমরা বলবো ইন্টারফেজের গুরুত্ব, এবং ইন্টারফেজের গুরুত্বে এমন কিছুই নেই, এইগুলোই ইন্টারফেজের গুরুত্ব হিসেবে কাজ করে। যে কি কি, আমি সিম্পল কয়েকটা জিনিস বুঝাই দিতেছি, বই থেকে তোমরা পড়ে নিবে। হ্যাঁ, এইগুলাই বাড়তি কিছু নাই তোমার হচ্ছে ইন্টারফেজের গুরুত্ব হিসাবে, এগুলাই সিম্পল, এইগুলাই যেগুলো হচ্ছে ওইগুলাই। তো আমি কয়েকটা পয়েন্ট লিখে দিব যেহেতু বইয়ে দেওয়া আছে। কোষ্ঠী পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ধারণ করে। 2 নাম্বার কি, ডিএনএ আরএনএ তৈরির আরএনএ প্রোটিন তৈরি করতে যে সকল উপাদান তৈরির সকল উপাদান এই ইন্টারফেজ দশায় কি হবে, তৈরি হবে। 3 নাম্বার কি, মাইক্রোটিউবিউল সৃষ্টি করবে যা স্পিন্ডলযন্ত্র স্পিন্ডলযন্ত্রের প্রধান উপাদান। ঠিক আছে, কোষ বিভাজনের জন্য কি, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করার জন্য ম্যাচুরেশন, বাংলায় লিখি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হবে। ঠিক আছে,
আবার কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি বা এটিপি তৈরি হবে, ঠিক আছে। কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি বা এটিপি তৈরি হবে। তারপর কি হবে, তারপরে হচ্ছে যে ইন্টারফেজে থাকা অবস্থায় একটি কোষের নিউক্লিয়াসকে কি বলে, বিপাকীয় নিউক্লিয়াস। কি বলে, ইন্টারফেজে থাকা, ফেজে থাকা প্রতিটি ইন্টারফেজ দশায়, অর্থাৎ এই ইন্টারফেজ দশায় মানে এই ইন্টারফেজে যতক্ষণ থাকবে ততক্ষণ একটি কোষের যে নিউক্লিয়াস যে ইন্টারফেজ দশায় থাকবে, সেই ইন্টারফেজ দশায় থাকা অবস্থায় যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে বলা হয় কি, নিউক্লিয়াসকে বলা হয় থাকা, ইন্টারফেজে থাকা নিউক্লিয়াসকে বলা হয় থাকা একটি নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস, বিপাকীয় নিউক্লিয়াস। তো এই ছিল আমাদের আজকের পাঠ্য বিষয় কোষচক্র, এবং কোষচক্রটা আমি সম্পূর্ণ আলোচনা করেছি, একদম বেসিক সহ, একদম ফুল বেসিক সহ। তো এগুলো নোট আকারে রাখতে হবে, এবং রাখলে পরীক্ষার আগের দিন শুধু দেখে যাবা, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে আমরা অবশ্যই ভিডিও আপলোড করব, এবং পরবর্তী হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, এবং মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।